স্বাস্থ্য দুরন্তমন। কথায় বলে নিত্য নিত্য ফল খাও বদ্যি বাড়ি নাহি যাও, অর্থাৎ নিয়মিত ফল খেলে সুস্থ থাকা যায়। আমরা চাই সকল শিশুর সুস্থতা। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর নাকের পলিপ নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা প্রায় শুনি যে শিশুদের নাকের পলিপ হয়েছে এবং এর পলিপের কারণে শিশুরা নানা রকম সমস্যায় ভোগে। এই পলিপ নিয়ে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলতেন। প্রথমেই বলতে চাচ্ছি যে নাকের পলিপ সম্পর্কে আমাদের মস্ত বড় একটা ভুল ধারণা আছে। নাকের ভেতরে আমরা যখন দেখতে পাই লালচে একটা জিনিস বড় হয়ে ফুলে আছে, আসলে ওটা কিন্তু আমাদের শরীরেরই একটা অংশ। সেটাকে আমরা আমাদের মেডিকেলীয় ভাষায় বলি হাইপারট্রফাইড নেজাল টার্বিনেট। এটা আমাদের সবার নাকের মধ্যেই থাকে। আমাদের নাকে কতটুকু বাতাস ঢুকবে এইটা কন্ট্রোল করে এই মাংসের ফোলাগুলো। যেমন দেখা যায় যখন আমরা খুব ধুলাবালি একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি অথবা শীতকাল, তো সেই সময়টায় হচ্ছে কি বডিতে এয়ারটা কম ঢোকা প্রয়োজন হয়, যাতে ধুলাবালি ঢুকে শরীরে কোনো ক্ষতি না হয় বা বেশি ঠান্ডা বাতাস ঢুকে শরীরে কোনো ক্ষতি না হয়। তখন যেটা হয় কি এই মাংসের ফোলাগুলো একটু সাইজে বড় হয়ে যায়, বড় হয়ে রাস্তাটা ছোট হয়ে যায়। আবার যখন দেখা যায় যে না খুব সুন্দর ধুলাবালি বিহীন একটা পরিবেশ অথবা একটু গরমকাল, তখন কিন্তু আবার ওইটা একটা নর্মাল সাইজে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যালার্জি, এই কারণেও কিন্তু এই মাংসের ফোলাগুলো বড় হতে পারে। সো নাকের ভেতরে যদি মাংসের ফোলাটাকে বড় দেখেন, সেটাকে পলিপ বলে বড় দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। পলিপ জিনিসটাই আসলে অন্য একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের নাকের ভেতরে এই মুখমণ্ডলের ভেতরে কিছু ফাঁকা জায়গা থাকে, যেখানে আসলে ভারসাম্যটা বজায় রাখার জন্য ওখানে নর্মালি বাতাস থাকে। কোনো একটা ওইগুলোকে আমরা সাইনাস বলি। কোনো একটা কারণে যদি এই সাইনাসগুলোর মুখগুলো বন্ধ হয়ে যায়, সাইনাসে যদি ইনফেকশন হয়ে যায় বা কন্টিনিউয়াস কেউ অ্যালার্জিতে ভুগে, তখন দেখা যায় কি ওখান থেকে আঙ্গুরের থোকার মতো কিছু এক্সট্রা মাংসপিণ্ড তৈরি হয়, যেটা নাকের নর্মাল যে মাংসের ফোলাটা আমরা দেখতে পাই তার পাশের দিক থেকে এসে নাকটাকে বন্ধ করে রাখে। ওটা কিন্তু সত্যিকারের পলিপ। তাহলে স্যার, বাবা মায়েরা কিভাবে বুঝবেন যে এটা নাকের মাংসের ফোলা নাকি সত্যিকারের নাকের পলিপ? যখন নাকের ভেতরে দেখবেন, যদি দেখতে পান যে শুধু পাশ থেকে একটা মাংসের ফোলা বড় হয়ে আছে বা লাল হয়ে আছে, এটা নর্মালি মাংসের ফোলাই, এটা পলিপ নয়। এবং যদি দেখতে পান যে ওইটার পাশে কিন্তু নাকের মাঝখানের যে হাড়ের অংশটা, ওইটার মাঝখানে অন্য কোনো মাংসের ফোলা দেখা যাচ্ছে, অথবা সেটা আঙ্গুরের থোকার মতো, কিন্তু মেইন হচ্ছে কালার দিয়ে আপনি আলাদা করতে পারবেন। নাকের মাংসের ফোলাটা কিন্তু একটু রেডিশ কালার হয় বা পিঙ্কিশ কালার হয়, কিন্তু পলিপ, সত্যিকারের পলিপ যেটা, সেটার কালারটা কিন্তু আমরা বলি অনেকটা পেল বা ফ্যাকাশে কালার, হ্যাঁ, বা অনেকটা সাদাটে কালার। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে সিমটমস, মানে উপসর্গগুলো। যদি শুধু নাকের মাংসের ফোলা থাকে, বাচ্চার মেইন কমপ্লেনটা হতে পারে যে নাকটা বন্ধ, বাচ্চা মুখ দিয়ে শ্বাস করছে, শ্বাসটা পর্যাপ্তভাবে যাচ্ছে না। কিন্তু যদি নাকের পলিপ থেকে থাকে তাহলে আরও কিছু উপসর্গ যোগ হয়, যেমন একে তো শ্বাস নিতে পারবে না কারণ নাকটা কমপ্লিটলি ব্লক। দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি হাঁচি হওয়া, হ্যাঁ, কারণ পলিপটা থাকলে প্রচণ্ড হাঁচির উদ্রেক হয়। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা যদি একটু বড় হয়, সে বলবে যে সে নাকে কোনো ঘ্রাণ পাচ্ছে না। তারপরে অনেক সময় হাঁচির সাথে নাক থেকে পলিপের কিছু অংশ বের হয়ে আসতে পারে, নাক থেকে রক্তপাত হতে পারে। তাহলে এই পলিপ মূলত কত ধরনের হতে পারে? পলিপ বেশ কয়েক রকমেরই হতে পারে। আমি একটু আগে বলছিলাম যে সাইনাসের জায়গাটা থেকে পলিপের উৎপত্তি হয়। সেটা যদি আমাদের নাকের দুই পাশের এই দুইটা জায়গাকে আমরা বলি ম্যাক্সিলারি সাইনাস, যদি এখান থেকে ডেভেলপ করে, এটাকে আমরা বলি অ্যান্ট্রোকোয়ানাল পলিপ, এক ধরনের পলিপ। আর আরেকটা হচ্ছে আমাদের দুই ভ্রুর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা ইথময়েড সাইনাস বলি, ওখান থেকেও পলিপের উৎপত্তি হতে পারে। স্যার, এই যে নাকে পলিপ হচ্ছে, এটা মূলত কি কি কারণে হতে পারে? নাকের পলিপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি বিষয়টা আমি খুব সহজভাবে এক্সপ্লেন করতে চাই। অনেকেই অ্যালার্জি নিয়েও খুব অস্থির থাকেন মা বাবারা, আমার বাচ্চার অ্যালার্জি ভালো হচ্ছে না,
একটা কথা মাথায় রাখতে হবে, অ্যালার্জি পার্মানেন্টলি ভালো হওয়ার মতো কিন্তু কোনো রোগ নয়। যেমন হচ্ছে আপনার বডিতে যে অ্যালার্জেন বা যে জিনিসগুলো ধুলাবালি হতে পারে বা বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস হতে পারে, যেগুলো আপনার বডিতে জেনেটিক্যালি আপনার বডি চেনে না, আপনি যখন সেগুলো সংস্পর্শে আসবেন তখন বডি ভাববে কি যে এইখান থেকে তো আপনার কোনো একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তখন সে কি করবে? হাঁচির উদ্রেক করবে। হাঁচির উদ্রেক করে সেটা শ্বাসনালী থেকে ওই অ্যালার্জেন বা ধুলাবালিটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে, অথবা নাক থেকে পানি পড়বে। হ্যাঁ, তো এই জিনিসটাকেই আসলে আমরা অ্যালার্জি বলতে চাই। তো ধরেন আপনি কন্টিনিউয়াস যদি একটা স্পেসিফিক অ্যালার্জির এক্সপোজারে থাকেন, আপনার ঘন ঘন ঠান্ডা সর্দি হচ্ছে, আপনার ঘন ঘন হাঁচি হচ্ছে, ওখান থেকেই কিন্তু সাইনাসের মধ্যে থাকা যেই কোষগুলো থাকে ওই কোষগুলো আস্তে আস্তে ফুলতে থাকে। ফুলতে ফুলতে পরবর্তীতে সেগুলো আঙ্গুরের থোকার মতো এক ধরনের পলিপে রূপান্তরিত হয়। যখন একজন শিশুর পলিপ দেখা দেয় তার মধ্যে কি কি জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে? পলিপ যখন বাচ্চাদের নাকে দেখা দেয়, সর্বপ্রথম যেটা হয় যে বাচ্চা শ্বাস করতে পারে না। যেটা আমরা বলেছিলাম যে দুই ধরনের পলিপ থাকে, একটা ম্যাক্সিলারি সাইনাস থেকে হতে পারে আর একটা ইথমোডাল সাইনাস থেকে হতে পারে। তো ম্যাক্সিলারি সাইনাস থেকে যেটা হয় সেটা সাধারণত এক পাশে থাকে। এটা খুব ছোট্ট শিশুদের হয় না, এটা মাথায় রাখতে হবে, খুব রেয়ার। তো দেখা যায় এটা আরেকটু বড় শিশুদের হয়, যেমন 12-13 বছর বা এরকম, কখনো কখনো থেকে 8-9 বছর। আর যেটা ইথময়েডাল পলিপ বলছি সেটা কিন্তু যেহেতু ইথময়েড সাইনাস নাকের উপর থেকে নামে, সেটা কিন্তু যখন হয় তখন দুই নাকেই একই সাথে হয়। সো প্রথম সিমটমটা হবে যে বাচ্চা শ্বাস করতে পারছে না, হ্যাঁ, তার শ্বাস নিতে পারছে না, সে সবসময় মুখ দিয়ে শ্বাস করছে, যদি সে খেতে যাচ্ছে বা অন্য কিছু একটু দৌড়ঝাঁপ করছে সে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম শ্বাসকষ্টটাই মেনলি দেখা দেয়। এছাড়া হচ্ছে কন্টিনিউয়াস হাঁচি, যেহেতু পলিপটা একটা ফরেন বডি এবং অ্যালার্জিক কারণে হয়, বলবে যে হাঁচি হচ্ছে কিন্তু একটানা 4-5টা হাঁচি হচ্ছে কন্টিনিউয়াস। তৃতীয়ত হচ্ছে ঠান্ডা সর্দি লেগেই থাকবে, মনে হচ্ছে যে ঠান্ডা সর্দিটা ভালো হতে চাচ্ছে না, ঠান্ডা নাকের মধ্যে সবসময় একটা সিক্রেশন থাকবে। আর লাস্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে ঘ্রাণ শক্তিটা কমে যাওয়া। স্যার, এই যে শিশুদের পলিপ হলো, এর চিকিৎসাটা কীরকম ভাবে হয়? বা আমরা যে দুই ধরনের পলিপের নাম শুনলাম, এই দুই ধরনের ক্ষেত্রে চিকিৎসা কি দুই রকম হয়? অবশ্যই। তো যখন প্রথমেই আপনার মা বাবারা দেখতে পেল যে এই উপসর্গগুলো হচ্ছে, তখন যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যদি ওনারা চলে আসেন, আমরা প্রথমে নাকের ভেতরে দেখার চেষ্টা করি যে আসলে সেটা পলিপ নাকি মা বাবারা মাংসের ফোলাটাকেই পলিপ ভেবে নিয়ে এসেছেন। যখন দেখি যে আমরা না, সত্যিকারের পলিপই এসেছে, সেটা ম্যাক্সিলারি এন্ট্রাম থেকে অ্যান্ট্রোকনাল পলিপ অথবা ইথময়েডাল পলিপ যেটা হয়, ওরকম হলে আমরা বেশ কিছু ইনভেস্টিগেশনে যাই, কিছু টেস্ট করি। সেটাতে আমরা দেখতে চাই যে এক্সরে করে যে কোন কোন জায়গাটাতে আছে, কখনো কখনো কিন্তু সিটি স্ক্যানও লাগতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আসলে প্রাথমিক অবস্থায় যদি পলিপের সমস্যাগুলো ধরা পড়ে, যেহেতু এটা অ্যালার্জিক কারণে, কিছু নিয়ম মানলে সেটা ভালো থাকা যায় এবং কিছু মেডিকেশন ইউজ করলে। তো সেই ক্ষেত্রে আমরা নাকের কিছু স্প্রে দেই, অ্যালার্জিক কিছু ওষুধ দেই, ওগুলো দিয়ে আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করার চেষ্টা করি। স্যার, এই যে দুই ধরনের পলিপ, এদের চিকিৎসা করা হলো, চিকিৎসা করার পরে কি এটা একেবারে নির্মূল হয়ে যায়, না পরবর্তীতে আবারও হওয়ার সম্ভাবনা থাকে? আমি বারবার বলেছিলাম যে নাকে, বিশেষ করে নাকের যে পলিপগুলো ডেভেলপ করে ওটার মূল কারণ কিন্তু অ্যালার্জি। সো অ্যালার্জি, এর আগেও বলেছি, অ্যালার্জি মানে হচ্ছে আপনি কিন্তু ওই অ্যালার্জেনগুলো আপনার বডিকে চেনে না। সো আপনি যদি কন্টিনিউয়াস এরপরে অপারেশনের পরেও বা ওষুধ ব্যবহার করে ভালো হওয়ার পরেও যদি কন্টিনিউয়াস ওই অ্যালার্জেন, ধুলাবালি বা ওই জিনিসগুলোর এক্সপোজার হতে থাকেন, এটা কিন্তু আবারও হতে পারে। তাহলে স্যার, আমরা কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে শিশুদের আর পলিপ হওয়ার সম্ভাবনাটা থাকে না? এই ক্ষেত্রে মা বাবার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। শিশুরা যখন একটু বড় হয়, যখন স্কুলে যাওয়া শেখে, এমনিতে আমাদের দেশে কিন্তু ধুলাবালির পরিমাণটা অনেক বেশি, বিশেষ করে রাস্তাঘাটে। বাসা থেকে স্কুলে যাওয়ার মাঝখানের যে জায়গাটা, অবশ্যই মাস্ক ইউজ করা উচিত ধুলাবালির জায়গাটাতে। এবং ঘরের মধ্যে যদি দেখা যায় যে ডাস্টের পরিমাণ অনেক বেশি, কোনো কোথাও ঝুল জমে আছে বা পর্দাগুলোর মধ্যে ধুলা জমে আছে, এগুলো সব পরিষ্কার করে রাখা, যাতে শিশু একটা সুন্দর পরিবেশে শ্বাস নিতে পারে। স্যার, এই নাকের পলিপে যদি সময় মতো চিকিৎসা না হয় বা অবহেলিতভাবে থাকে, তাহলে পরবর্তীতে শিশুদের আর কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? নাকের পলিপ যদি সাথে সাথেই যদি চিকিৎসাটা না করা হয়,
তাহলে যেটা হবে কি সেটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। যেটা এন্ট্রোকর্নাল পলিপ, ওইটার মজার বিষয় হচ্ছে সেটা সামনের দিকেও বাড়তে থাকে, পেছনের দিকেও বাড়তে থাকে। সামনের দিকে আসলে যেমন সে নাকটা বন্ধ করে দেয়, আবার পেছনের দিকে যখন বাড়তে থাকে সেটা কিন্তু একটা সময় আমাদের আলজিহ্বার পেছন থেকে মুখের ভিতরে চলে আসে। তো ওখান থেকে কিন্তু আমরা চকিং বলি, মানে হঠাৎ করে শ্বাস আটকে যাওয়া বা এই ধরনের প্রবলেমটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি বাচ্চা ডিসকমফোর্টের কারণে নাকে কিছু ঢোকায়, পলিপের গায়ে যদি টাচ লাগে, ওখান থেকে কিন্তু তীব্র রক্তপাত হতে পারে। আর যেটা ইথময়েডাল পলিপ, ওইটাতে যেটা হয় কি, যেহেতু দুইটা নাকই বন্ধ হয়ে যায়, বাচ্চাদের বিশেষ করে রাতে ঘুমানোর সময় অনেক সময় কিন্তু নীল হয়ে যাওয়া, শ্বাস আটকে যাওয়া, এই ধরনের সমস্যা হয়। বাচ্চারা অনেক সময় রাতে ঘুমাতে পারে না, উঠে বসে থাকে। স্যার, আপনি যে বললেন যে যদি সময় মতো চিকিৎসা না হয়, যে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ বা প্রথম যে ধরনটা বললেন, এক্ষেত্রে দুদিক দিয়ে মাংস বেড়ে যায়। দেখা গেল যে এই মাংসটা অনেকখানি বেড়ে গেল, সেই মুহূর্তেও কি এটার কোনো চিকিৎসা থাকবে বা অপারেশনের মাধ্যমে বের করা যাবে? অপারেশনের মাধ্যমে বের করা যাবে কি না সেটা তার আসলে এক্সটেনশনের উপরে ডিপেন্ড করে। যখন আমরা দেখি যে অনেক দিন ধরে আছে, তখন আমরা যখন টেস্টগুলো করি, ইনভেস্টিগেশন, বিশেষ করে সিটি স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট। পলিপটা জায়গা পেয়ে মাথার ভেতরের কোন কোন জায়গাগুলোতে সে ঢুকে গেছে, এটা কিন্তু ঢুকতে ঢুকতে অনেক সময় চোখের নিচের দিকে চলে আসে, চোখে প্রেসার দেয়। সাইনাস ইনফেকশন হওয়ার কারণে কিন্তু চোখ ফুলে মনে হয় যে বের হয়ে আসছে, ভীষণ নষ্ট হতে পারে, চোখে দেখা কমে যেতে পারে। এবং দীর্ঘদিন এই পলিপ থাকার কারণে কিন্তু পরবর্তীতে এখান থেকে খারাপ কিছুতেও টার্ন নিতে পারে। সো যদি আমরা সিটি স্ক্যানে দেখতে পাই যে না, যেই জায়গাগুলোতে আমাদের অ্যাপ্রোচেবল, আমরা এই অপারেশনগুলো কিন্তু খালি চোখে করি না, আমরা এক ধরনের টেলিস্কোপের সাহায্যে ক্যামেরা দিয়ে টিভিতে দেখে দেখে আমরা ওইটা করি। সো টাইমলি যদি ট্রিটমেন্ট করা যায়, যদি সেটা ওষুধে ভালো না হয়, সার্জারি করে যদি পুরোটা রিমুভ করা যায়, পলিপ থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু যদি অনেক বেশি দেরি হয়ে যায়, যে নন অ্যাপ্রোচেবল জায়গায় চলে যায়, চোখের ভিতরে ঢুকে যায় বা ব্রেনের দিকে চলে যায়, তখন কিন্তু সেটা শিশুর অনেক ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও হতে পারে। শিশুদের নাকের যত্নে বাবা মায়েদের আর কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত? এই ক্ষেত্রে হচ্ছে যখনই ঠান্ডা সর্দিটা লাগবে তখনই একটু ঠান্ডা সর্দির ওষুধ নিয়ে নেওয়া, খেয়াল রাখা যে বাচ্চা রাতে হা করে ঘুমাচ্ছে কিনা। যদি হা করে ঘুমায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো নাকের একটু ড্রপ ইউজ করা, যাতে ওই পর্যন্ত ইনফেকশন পর্যন্ত না যায়। বাচ্চাদের যেহেতু নাকের সর্দি যখন হয়ে যায়, ওরা সর্দিটা ক্লিয়ার করতে পারে না, ওখান থেকে কিন্তু আস্তে আস্তে ইনফেকশনটা পরের দিকে লাংসের দিকে টার্ন যেতে থাকে বা বড় কোনো সমস্যা হয়। তো আমরা ওখানে দেখি যে নাকটা ওয়াশ করে কিছু একটা দিয়ে, আমরা কিন্তু এই অ্যাডভাইসটা দিই। আমরা বলি যে আধা লিটার গরম পানিতে, কুসুম গরম পানিতে 1 চামচ লবণ মিক্স করে ওইটা একটু সিরিঞ্জে নিয়ে যদি বাচ্চার মাথাটা একটু নিচু করে এক নাক দিয়ে যদি আমরা একটু পিচকারি দিতে পারি, সেটা অপোজিট নাক দিয়ে সর্দি সহ বের হয়ে আসে। এবং অনেকেই যেটা করে কি, যে বাচ্চা ঠান্ডা লেগে যাবে এই ভয়ে রেগুলার গোসলটা করানো না বাচ্চাকে। সো একটু কুসুম গরম পানিতে আসলে বাচ্চাদের রেগুলার গোসলটা করানো উচিত, কারণ বাচ্চারা ঘেমে যায় খুব দ্রুত, তো এই ঘাম থেকেও কিন্তু ঠান্ডাটা লেগে যায়। আমরা বাড়িতে প্রায় দেখি যখন শিশুদের নাক বন্ধ হয়ে যায় বা সর্দি লাগে, তখন কিছু নাজাল ড্রপ, নাকের ড্রপ ব্যবহার করা হয়। আর আপনি যেটা বললেন যে স্যালাইন ড্রপ, এই স্যালাইন ড্রপটা বাড়িতে বানানো অনেকটা ঝুঁকিপূর্ণ, বা যদি খুব বেশি অভিজ্ঞ না হয় তবে সেটা বাবা মারা বাড়িতে দিতেও পারে না। তো এই স্যালাইন যে ড্রপটা, এটা কি কোনো বাজারে ড্রপ পাওয়া যাবে? ড্রপ আসলে বাজারে 2 রকমের পাওয়া যায়। একটা হয় নর্মাল স্যালাইন, আমরা যেটা বলি নর্মাল স্যালাইন ড্রপ, আর আরেকটা হচ্ছে আমরা অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন গ্রুপের যে ওষুধগুলো সেগুলো হতে পারে। এই ক্ষেত্রেও একটু সতর্ক থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিশেষ করে খুব ছোট শিশু যারা, শীতের সময় যেটা হয় যে বাতাসের আর্দ্রতাটা কমে যায়, তখন নাকের যেহেতু ময়েশ্চারটা কমে যাচ্ছে, তখন শুকনা বাতাসটা যখন নাক দিয়ে পাস করে তখন কিন্তু নাকের ভেতরে একটু শক্ত ময়লার মতো হয়ে যায়, বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হয়। সেক্ষেত্রে কিন্তু নর্মাল স্যালাইন ড্রপগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এবং এটার কোনো ক্ষতি নেই। এটা যদি কেউ লং টার্ম ইউজ করে এটার কোনো ক্ষতি নেই, যদি নিয়ম মেনে ইউজ করে। বিশেষ করে শীতের সময়টায় যদি রাতের দিকে বিশেষ করে প্রতি নাকে 1 ফোঁটা করে দিয়ে দেওয়া যায়, তাহলে নাকের আর্দ্রতাটা বজায় থাকবে, নাকটাও বন্ধ হবে না, আর নাকের মধ্যে শক্ত ময়লা যাবে, নাকেরও কষ্ট হবে না।
আর আরেকটা জিনিস হচ্ছে আমরা না জেনে বুঝেই যেটা করি যে অনেক সময় ফার্মেসিতে গিয়ে চাই যে আমার বাচ্চার নাক বন্ধ হয়ে গেছে, আপনারা নাক খোলার ড্রপ দিয়ে কোনো দেন। একটা ড্রপ। তো সেই ক্ষেত্রে বাজারে কমনলি যেসব ড্রপ পাওয়া যায় প্রত্যেকটা ড্রপেই ব্যবহারের আগে যদি কেউ খেয়াল করে দেখে ওখানে কিন্তু লেখা থাকে যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে, এবং যদি প্রত্যেকটা ড্রপের ভিতরে একটা বড় নিয়মাবলী দেওয়া থাকে, ওখানে আপনি যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে সর্বোচ্চ টানা 7 থেকে 10 দিনের বেশি ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা কেউই এটা পড়ি না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে নাকের সমস্যা হচ্ছে, আমরা কন্টিনিউয়াস ড্রপ দিয়ে যাচ্ছি। ড্রপ দেওয়াতে প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে বাচ্চার নাক খোলা থাকছে, শ্বাস সুন্দর করে নিতে পারছে, কিন্তু এই ড্রপগুলো যদি দীর্ঘদিন কেউ ব্যবহার করে তাহলে কিন্তু এখান থেকে খুব ভয়ানক কিছু রোগ হতে পারে। হ্যাঁ, পরবর্তীতে বাচ্চার নাক একদম বন্ধ হয়ে যাওয়া বা অপারেশন লাগার মতো সিচুয়েশনও ডেভেলপ করে। প্রাথমিক অবস্থায় ঘরোয়াভাবে আপনি নর্মাল স্যালাইন ড্রপগুলো যদি ব্যবহার করেন, বাচ্চারও কোনো ক্ষতি হচ্ছে না, তার নাকটাও খোলা থাকছে, বাচ্চাও একটু রিলিফ পাচ্ছে। স্যার, আমরা শিশুদের নাকের পলিপ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে আজকে জানলাম। শিশুদের নাকের যত্ন নিয়ে বাবা মায়েদের উদ্দেশ্যে যদি আপনার কিছু পরামর্শ থাকে। আমি কিছু টেক হোম মেসেজ দিতে চাই। প্রথমত হচ্ছে নাকের পলিপকে নিয়ে আপনারা প্রথমেই খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যদি দেখেন যে শুধু লালচে হয়ে নাকের মাংসের ফোলাগুলো ফুলে আছে তাহলে সেটা পলিপ নয়, নাকের মাংসের ফোলা। ওইটা অ্যালার্জিজনিত কারণে বা সিজনের কারণে হতে পারে। প্রাথমিক অবস্থায় আপনারা ওই নর্মাল স্যালাইন যে ড্রপগুলো বললাম সেটা ঘরোয়াভাবেই আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের নখ কেটে দেওয়া। এটা আমি একটু বলতে চাই যে বাচ্চাদের নখগুলো কিন্তু খুব শার্প থাকে। যখনই নাকে একটু ময়লা জমে বা ডিসকমফোর্ট ওরা ফিল করে ওরা কিন্তু নাকে আঙ্গুল দেয়। তো অন্যান্য সমস্যার সাথে শিশুর নাক থেকে রক্ত আসার সমস্যা নিয়ে কিন্তু আমরা প্রচুর রোগী পাই। তো সেক্ষেত্রে 3 থেকে 4 দিন পর পর শিশুদের নখ কেটে দেওয়াটা এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আর লাস্ট জিনিসটা হচ্ছে ওই অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন গ্রুপের যেই ওষুধগুলো, নাকের ড্রপগুলো, এগুলো আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার তো অবশ্যই করবেন না। আর যদি করেও ফেলেন সেটা একটানা যাতে 7 থেকে 10 দিনের বেশি না হয়। আর চতুর্থ বা শেষ কথা হচ্ছে ধুলাবালিতে অবশ্যই, যেহেতু আমাদের চারপাশে অনেক ধুলাবালি, যখনই আমরা ঘর থেকে বাইরে যাব অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিতভাবে পুরো ঘরের ধুলোবালি, ঝুল বা সব কিছু পরিষ্কার করে রাখতে হবে। স্যার, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কথা বললাম শিশুর নাকের পলিপ নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন এক বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্ন নেবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।